হোমার, ফেরদৌসি, গেটে আর রবীন্দ্রনাথের মতো কবিদের কাছ থেকে প্রেরণা নিয়ে তৈরি যার শিল্পসত্তা, তিনি সেলিম আল দীন। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজীর সেনেরখিলে তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অধ্যয়ন করেন তিনি। ১৯৭৪ সালে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রভাষক পদে। ১৯৮৬ সালে তার উদ্যোগেই এ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। নাট্যচর্চার ধারা ছড়িয়ে দিতে সেলিম আল দীন দেশ জুড়ে গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার। জড়িত ছিলেন ঢাকা থিয়েটারের জন্মলগ্ন থেকে। প্রচলিত নাট্যরীতি অনুসরণ না করে বাংলার মধ্যযুগীয় নাট্যরীতির ভাবধারায় তিনি গড়ে তোলেন নিজস্ব এক নাট্যরীতি। ভাষাগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনাচরণ কেন্দ্রিক এথনিক থিয়েটারের প্রবক্তা ও খ্যাতিমান এ শিল্পী। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে জন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, মুনতাসির, শকুন্তলা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, জৈবতী কন্যার মন ও চাকা। ১৯৮৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ৯৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৭ সালে ২১শে পদকে ভূষিত করা হয় তাকে। ২০০৮ সালের ১৪ জানুয়ারি প্রয়াত হন এই কৃতি পুরুষ। তাকে সমাহিত করা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। করটিয়া কলেজে পড়েছি, ফেনী কলেজ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাই। বাঙালির যে উপাদানগুলো সেনেরখিলে জন্ম হলো, সেগুলো আমার ভিতরে শৈশবে একীভূত হয়েছিল। যখন রংপুরে গিয়েছি আমাকে রংপুরের ভাষা বলতে হয়েছে, শিখতে হয়েছে। যখন সিলেটে গিয়েছি সিলেটি ভাষা শিখতে হয়েছে। যখন আখাউড়ে গিয়েছি তখন কুমিল্লা অঞ্চলের ভাষা শিখতে হয়েছে। যখন চট্টগ্রামে ছিলাম খুব ছোট্ট, তখন ওদের ভাষা শুনে আমার ভিতরে নিশ্চয়ই কোনো ধরনের প্রতিক্রিয়া হয়ে থাকবে। ফলে আমি যা লিখি তার মধ্যে নানা ভাষার নানা বিচিত্র ভঙ্গি এসে পড়ে, যাদের আমি দেখেছি, যাদের ভুলে গেছি, অস্পষ্ট রূপে যাদের স্মৃতি মনে আছে, সব মিলিয়ে একটা আলাদা মানচিত্র ভাষার এবং মানুষের তৈরি হয়ে আছে আমার মধ্যে। কিন্তু আমার জন্মভূমি সেনেরখিল, এখানেই মূলত আমার লেখার হাতে করি। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন একটা প্রচন্ড টাইফুন হয়েছিল। আমি ঝড়ের সে প্রলয়ঙ্করী রূপ আমি দেখেছি। এরকম ঝড় পরপর হতো, ২-১ বছর গেলেই একটা ঝড়, চিৎকার, আহাজারি। যে বিশাল নারকেল গাছটাকে দেখলাম, যে বিশাল আম গাছটাকে দেখলাম উপুড় হয়ে গেছে সে ঝড়ে। একদিন দুদিন ধরে বৃষ্টি, বৃষ্টির পরে একটু করে হাওয়া, সামুদ্রিক হাওয়া। তারপরে সে হাওয়া ক্রমে বাড়তে থাকে ঢেউয়ের মতো, আস্তে একবার আসে থেমে যায়, আসে থেমে যায়। তারপর প্রচন্ড জোরে একদিন রাত্রি কিংবা সকালবেলা কিংবা দুপুর কিংবা সন্ধ্যাবেলা শুরু হয়। মনে হয় আকাশ দিয়ে শত শত প্লেনের ধ্বনি উড়ে যাচ্ছে, কিংবা ইঞ্জিনের বগিগুলো উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। এরকম মনে হতে হতে আমি এক সময় ফেনী কলেজ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাই। এবং দূরত্ব যতই বাড়তে থাকে আমি বুঝতে পারি যে ঝড়ের যে প্রচণ্ডতা, সেটা আমার ভিতরে একটি অমোচ্চ প্রভাব ফেলেছে। বঙ্গোপসাগর পৃথিবীর সবচেয়ে অশান্ত সাগরগুলোর মধ্যে একটি। সে অশান্ত সাগরের কোন ঢেউ আমার বুকের মধ্যে এসে আশ্রয় পড়েছিল আমি জানি না। সেই হয়তো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে দিন থেকে দিন, রাত্রি থেকে রাত্রি। আমার সেই মাছ শিকার, ঘন বর্ষায় ভিজে ভিজে পথ হাঁটা, কিংবা দূর দূরান্তে বন্ধুদের বাড়িতে চলে যাওয়া, সাপ বিচ্ছু কিচ্ছুর ভয় না করে সেইগুলো, কিংবা শীতের রাত্রে রস চুরি করা, কিংবা রাতের বেলা মাছ শিকারে বেরিয়ে যাওয়া, গাছে ওঠা, নারকেল খাওয়া, তালের ডাব খাওয়া গ্রামের বন্ধুদের সাথে, আলু চুরি করা, মিষ্টি আলু, তরমুজ খোঁজা চৈত্রের জ্যোৎস্না রাতে। তো খোঁজার মধ্য দিয়ে আমি এক ধরনের তৃপ্তি পেতাম। তরমুজ পাবো না জেনেও খুঁজতে বেরোতাম গ্রামের বন্ধুদের নিয়ে, মেঠো বন্ধুদের নিয়ে। এবং ওই খড়ের বেনা পেঁচিয়ে ফুটবল বানিয়ে আমরা কতক্ষণ খেলতাম, কখনো কখনো জাম্বুরা দিয়ে বল খেলতাম। তো এইসব মিলেমিশে আমার কাছে মনে হয়েছে যে সেনেরখিল আমার কাছে একটি আলাদা কয়েন, আলাদা মুদ্রা, এবং সেটি নিশ্চয়ই আমার কাছে স্বর্ণ মুদ্রা। প্রকৃতির যে পাঠশালার প্রথম পরিচয়, সেটি আমার এই গ্রাম সেনেরখিলে তো বটেই, কিন্তু সেনেরখিল আমার মনের মধ্যে একটা আলাদা হোঁচট, একটা আঘাত বা একটা আলাদা ঢেউ তৈরি করে।
এবং আমি বুঝতে পারলাম রবীন্দ্রনাথের মধ্য দিয়ে প্রথম যে পৃথিবীকে যে রূপে আমরা দেখি তার অন্তরালে আরেকটি সত্য, আরেকটি আলো বিরাজ করছে। এই বুঝতে পারাটা আমাকে সহসা সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আমি দেখতে পাই যে গাছটি গাছ নয়, তার পেছনে একটি ছায়া আছে। তারাটি তারা নয়, তার পেছনে একটা অসীম কোনো একটা শক্তি আছে। এই দেখবার ভঙ্গিটা তৈরি হলো ছোটবেলা। কিন্তু উপনিবেশ অর্থাৎ ইংরেজরা এবং পরবর্তীকালে পাকিস্তানিরা যাদের শাসন করেছে, তাদের চিন্তা চেতনায় তো দৈন্য বা দীনতা থাকবেই। আমার মধ্যেও ছিল। ছাতিম গাছের নিচে আমি অষ্টম নবম শ্রেণীতে গালে হাত দিয়ে ভাবতাম, হায় হায় রে, কবি হতে গেলে কতই না মন ভোলা ভোলা হতে হয়। কিন্তু আমার তো সবকিছুই মনে থাকে, খাওয়ার কথা মনে থাকে। হ্যাঁ, তখন এক একটু বিড়ি খেতাম গ্রামের বন্ধুদের সঙ্গে, বিড়ি খাওয়ার কথা মনে থাকে। হ্যাঁ, আমার সব কোনো কিছুই ভুলি না। তো আমি কবি হব কি করে? আমার তখন ধারণা ছিল যে সব ভুলে যেতে পারাটার মধ্যেই কবিত্ব। এখন মনে হয় না। সবকিছু মনে রাখার মধ্যে এবং সমস্ত সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যহীন যে কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করাটাই হচ্ছে লেখকের ধর্ম, কবির ধর্ম। বিজ্ঞান চর্চার জন্য একটা আলাদা ল্যাবরেটরি ছিল। বিজ্ঞানের বইও যেমন পড়তাম, সাহিত্যের বইও পড়তাম। এইটি আমার মনে হয় পরবর্তী জীবনে আমার লেখার উপর খুব ছাপ ফেলেছে। ক্লাস 4 থেকে কবিতা লিখি, এবং নজরুলের কবিতা খুব ভালো লাগতো বলে নজরুলের সেরা কবি এরকম একটা বিতর্কে বন্ধুদের সঙ্গে মারপিট করলাম। তারপর মনির চৌধুরী স্যার ক্লাসে একদিন বললেন যে আমি তোমাদের ক্লাস নেই না, এটা সৌভাগ্য তোমাদের, তবে কারা কারা কবিতা লেখো দাঁড়াও। তো আমরা হাবার মতো দাঁড়িয়ে গেলাম। উনি বললেন যে বেরিয়ে যাও। বের করে দিয়ে বলে যে এবার এসো, যারা নাটক লিখবে তাদেরকে আমি বেশি সমাদর করব। কবিতা যদি লেখো জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথের মতো কবি যদি হতে পারো তবে কবিতা লিখবে, তাছাড়া কিসের কবিতা। এটা একটা ছাপ ফেলেছিল। এই সময়ে স্যার আমাদেরকে কিছু কথা বললেন, বলে যে টি এস এলিয়ট পড়তে। আমি খুব দ্রুত টি এস এলিয়টের সিলেক্টেড প্রোজটা পড়ে ফেললাম, দান্তে, হ্যামলেট, পোয়েটিক ড্রামা। তো এই ধরনের লেখাগুলো পড়ে ফেললাম। স্যার বলেছিলেন, আর কেউ পড়েছেন আমার জানা নেই। এর মধ্যে আমি আশুতোষ ভট্টাচার্যের একটি গ্রন্থ পড়লাম। তাতে লেখা আছে যে বাঙালিদের জীবনে কোনো সংঘর্ষ নেই, কোনো ধরনের মানে জটিলতা নেই, নেই বলে এখানে ট্র্যাজেডি হয় না। তখনও আমাকে কবিতাকেই মহত্তম শিল্প বলে মনে হতো। কিন্তু ওই যে আশুতোষ ভট্টাচার্যের যে লেখাটি পড়লাম, তাতে বাঙালি জীবনে ঘন গম্ভীর বিয়োগান্তক নাটক লেখা সম্ভব নয়, এটা শুনে আমার ভিতরে খটকা লাগলো। তারপর আমি ভেবে দেখলাম যে অন্বেষণ করে দেখলাম যে আসলে কথাটা সর্বৈব সত্য নয়। কারণ আমাদের জীবনে প্রচন্ড ট্র্যাজেডি আছে, আমাদের মতো করে আছে, ইংরেজদের মতো করে নয়, ইউরোপের মতো করে নয়, গ্রিকদের মতো করে নয়, কিন্তু আমাদের মতো করেই আছে। সেটা রূপায়ণটাই জরুরি কাজ। এই আমার প্রথম যাত্রা শুরু হলো যে আমি নাটকে লিখব। এবং আমাকে এই সময় কবি রফিক আজাদ এরা বললেন যে বাংলা নাটকের কিন্তু অবস্থা খুব ভালো নয়, সেটা খুবই ট্র্যাডিশনাল এবং স্টক ক্যারেক্টার নির্ভর। দু একটি ব্যতিক্রম ছাড়া, সৈয়দ ওলিউল্লাহ, মনির চৌধুরী, এদের নাটক ছাড়া প্রায় দেখা যায় যে স্টক ক্যারেক্টারের উপর দাঁড়িয়ে খুব ট্র্যাডিশনাল ফর্মে নাটক হচ্ছে, পাশ্চাত্য রীতিতে। এর কোনো এন্ড নেই। কবিতার, বাংলা কবিতা বা বাংলা উপন্যাসের যে শিল্প সাফল্য, তার পাশে দাঁড়াবার কোনো উপায় নেই। সেই যোগ্যতাও বাংলা নাটকের ছিল না। এই জন্য আমার মনে হলো যে এই জায়গাটাতে প্রচন্ডভাবে ধরতে হবে মুক্তিযুদ্ধের বিশ্বাসে, অনুপ্রেরণায়, এবং আমাদের এই ভূমির, মানে আমাদের এই ভূমির যে ভেতর থেকে যে দাবিটা আসে, আমাদের মাটি থেকে যে দাবিটা আসে লেখকের প্রতি, সেই দাবিকে সমর্থন জানানো বা সম্মান করা। তারপর এই হাবিবুল হাসান, আল মনসুর, তারপরে নূপুর পরে এসছে, বাসন্তী গোমেজ, খলিল।
যারা মঞ্চে এখন আছে নেই, রাসুল ইসলাম আসাদ, মোহামেদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই একত্রে জড়ো হলাম। নাসিরউদ্দিন ইউসুফ আমার 1 বছর জুনিয়র ছিল। আমরা 2 বন্ধু এর মধ্যে বাইরে একটা দল গঠন করে ফেললাম, ঢাকা থিয়েটার। তো এই মিলে আমাদের দলটা গড়ে উঠলো। আচ্ছা, গ্রাম থিয়েটার করলাম। আমার মনে হলো যে কীর্তনখোলায় আমি গ্রামকে দেখেছি, তা আমার কাছে মনে হলো যে আমাদের গ্রামীণ সংস্কৃতি আমাদের আধুনিক সংস্কৃতিকে বা আমাদের দেশকে বাঁচাতে পারে। গ্রাম থিয়েটারের মাধ্যমে গ্রামকে জানতে গেলাম, সেখানে এক একটি করে সংগঠন করে দিয়ে এলাম এবং তারা ট্র্যাডিশনাল থিয়েটার গুলো ধরে রাখলো। আর পথনাটকের কনসেপশনটা এসেছিল, এটা 74-75 এসেছিল। এবং টেলিভিশনে প্রথম আমার নাটক করেন আতিকুল হক চৌধুরী স্বাধীনতার পর। আমি তো অনেক ভালো লিখবার চেষ্টা করেছি টেলিভিশনে। আমি তো জমি কিনলাম, পানি কিনলাম, গ্রামের মানুষ না খেয়ে আছে, অর্জুনা গ্রাম যাইতেছে যমুনা নদীর পেটে, আর হ্যাঁ কয় রসের কথা মৃত্যুটা। আল্লাহ আমার জমিন মানছে, সেটা মানছে আমার কপাল ভাঙলো কেন তুই? আমি কি দোষ করছিলাম? আজকে এই বাড়িতে নিকারবো না বিয়ে হইব, জমিদার লগে শেরালির বিয়ে হইব, বুঝছিস? আমার প্রথম নাটকটি ছিল বিপরীত তমসায়, সেটি আবার সাহিত্যপত্রে বেরোতো। সেটা এক্সপ্লোসিভ ও মূল সমস্যা, সেটা 72 সালে। সর্প বিষয়ক গল্প, খুবই একটা অন্য ধরনের লেখা। আমার প্রথম দিকে এক্সপেরিমেন্টাল। বিবিধ বেলুন, তারপরে হলো করিম বাওয়ালির শত্রু অথবা মূল মুখ দেখা। আমি চেষ্টা করলাম যে আমার জনপদ, আমার জীবনের যে গূঢ় মহিমা, যে প্রচন্ড মাটির যে প্রচন্ড শক্তি, সে শক্তিকে আমার লেখার মধ্যে নিয়ে আসবার জন্য। যে বিচিত্র মানুষ, যে সংগ্রামী মানুষ, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, হাতদাই, হরগজ, তারপর বনপাংশুল। চাকা লা রু নামে ফরাসি চলচ্চিত্র উৎসবে পৃথিবীর বেস্ট ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছিল। এটি ডিরেকশন দিয়েছিলেন আমার এই স্নেহভাজন মোর্শেদুল ইসলাম। অপঘাতে মৃত্যু, লাশটা পৌঁছা দিবা নবগ্রামে। লাশ ফাঁস মোরা নিতে পারবো না, ধান দিয়ে দেওয়ার ভাড়া মোরা আগে ধরে নিছি। লাশ এ গায়ে একেবারে মুখোমুখি হব, যাও সূত্র। প্রভু, শূদ্রের যদি শরীর ছোবার নিয়ম থাকতো, আমি আপনার পায়ে চুমু খেতাম। তুমি শিল্পীর ঘাট পারানোর জন্য তুমি পুরাণকে ব্যবহার করছো, সুতরাং আমি পুরাণ পুরুষ নই। প্রকৃতপক্ষেই আমি একজন মানে লেখকের গুণাবলী অর্জন করতে চাই, সৎ লেখকের। শুধুমাত্র খেটে খাওয়া মানুষরা যে ভাষায় কথা বলেছে, আর 52-তে যে ভাষার জন্য রক্ত দিয়েছে, এমন যে ভাষার সংস্কৃতি রক্ষা করার জন্য, যে ভাষার স্বাস্থ্য রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের মধ্যে একটা প্রচন্ড ঘটনা ঘটিয়েছে জাতি। আমি এটাই আমার আনন্দ যে আমি সে ভাষাতে লিখি, যে ভাষা রক্তঝরা, যে ভাষায় রবীন্দ্রনাথ লিখেছেন, যে ভাষায় নজরুল তার বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন। 2500 বছর ধরে সংলাপের ভিত্তিতে যে নাটক রচনা গ্রিক পিপলরা শুরু করেছিল, গ্রিসের মঞ্চে অভিনীত হয়েছিল, সে 2500 বছরের মানুষের অভ্যস্ততা, দর্শকের অভ্যস্ততাকে প্রায় অবজ্ঞা করে নয়, প্রায় পাশ কাটিয়ে বাংলার এবং বাঙালির নাট্যশিল্প রীতির উজ্জীবন ঘটানোর যে চেষ্টাটা আমরা করলাম, এটা করতে গিয়ে আমার লেখা কখনো মানে নাটকের আকার ধারণ করেও নাটক থেকে দূরে ছিটকে পড়লো। এবং নাটকের যে জেনার আছে, সেই জেনারের কোনোটার মধ্যেই নাটককে ফেলা গেল না। আর না ফেলা যাওয়ার ফলে আমার কাছে এখন মনে হয় যে এটি হয়তো কোনো নতুন ধরনের শিল্পরীতি, যেটি আমার জাতি সহস্র বছর ধরে লালন করেছে, যেটি আমি বহন করে চলেছি। আর এও মনে হচ্ছে যে এটি ব্রাত্য, অর্থাৎ অচ্ছুত। এই শিল্পরীতি পৃথিবীর কোনো শিল্প ধারাতেই পড়ে না। আমি যে ধারায় ধাবমান